আমেরিকায় গিয়ে যদি কখনো নিউ ইয়র্কে যাওয়ার সৌভাগ্য হয় তাহলে ব্রুকলিন ব্রিজ দেখতে হবে। পৃথিবীর খুব কম শহরই নিউ ইয়র্কের মতো এতটা বৈচিত্র্যময়। নিউ ইয়র্ক সম্পর্কে বলা হয় এই শহরটি কখনো ঘুমায় না। শহরের মানুষের জন্য আমেরিকা সরকারের পক্ষ থেকে যেসব যানবাহন দেওয়া হয়েছে সেগুলো শহরের বিখ্যাত চওড়া রাস্তাগুলোতে 24 ঘন্টাই চলতে থাকে। নিউ ইয়র্ক শহরে যত বেশি সংস্কৃতির মানুষের দেখা পাওয়া যায় পৃথিবীর কোথাও এমনটা পাওয়া যায় না। পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত ও জনপ্রিয় অসংখ্য কর্পোরেট কোম্পানির সদর দপ্তর এই শহরে অবস্থিত। আমেরিকায় প্রচলিত আছে যদি আপনার কোনো বিষয়ে বিশেষ দক্ষতা থাকে তবে নিউ ইয়র্ক শহর আপনাকে খুঁজে বের করে নেবে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের সহজলভ্যতার জন্যও এই শহরের খ্যাতি রয়েছে। আকাশ ছোঁয়া অসংখ্য ভবন ও উচ্চমাত্রার প্রযুক্তির যান্ত্রিকতার মধ্যেও এখানকার মানুষ অনেক বেশি সৃজনশীল। সেই সাথে ইতিহাসের অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী এই শহর। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটি হয়ে থাকা এই শহরকে বিশ্বের সামনে তুলে ধরেছেন বাইরে থেকে আসা মানুষরাই। শুধু এই শহরই নয়, আসলে আধুনিক আমেরিকা বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করেছে বাইরে থেকে আসা মানুষের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমেরিকায় শিল্প বিপ্লব হওয়ার পর নিউ ইয়র্কে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। ইউরোপ আমেরিকার অনেক দেশের মানুষ অভিবাসী হিসেবে উন্নত জীবিকা, স্বাধীনতা ও অর্থনৈতিক সমৃদ্ধির আশায় শহরটিতে পাড়ি জমানো শুরু করেন। নিউ ইয়র্কের অনেক অধিবাসীর মতোই রোবলিং পরিবার জার্মানি থেকে পাড়ি জমায় শহরটিতে। রোবলিং পরিবারের বড় ছেলে জোনাথন অগাস্টাস রোবলিং একসময় নিজেকে নিউ ইয়র্কের স্বনামধন্য ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমেরিকার বিভিন্ন প্রদেশে চমৎকার সব সেতু ও স্থাপত্য নির্মাণের মাধ্যমে তিনি প্রতিভার পরিচয় দেন। এর মধ্যে আবার শুরু হয় আমেরিকার গৃহযুদ্ধ। সে সময় জোনাথন ভেবেছিলেন নিউ ইয়র্কের ব্রুকলিন ও ম্যানহাটন এলাকা দুটো যুক্ত করতে হবে, কিন্তু স্রোতস্বিনী ইস্ট নদীর উপর টেকসই সেতু নির্মাণ মোটেও সহজ কাজ ছিল না। আবার শুধুমাত্র ফেরি পারাপারের মাধ্যমে সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছিল এটি তার পক্ষে মেনে নেওয়া কষ্টকর ছিল। তিনি সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের মানুষের জন্য তিনি কিছু করবেন। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার জোনাথন রোবলিং ম্যানহাটন এবং ব্রুকলিনকে এক করার উদ্দেশ্যে একটি টেকসই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। জোনাথন রোবলিং এই পরিকল্পনা নিয়ে তৎকালীন আমেরিকার অন্য ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন, কিন্তু প্রায় সবাই এই পরিকল্পনাটা বাতিল করে দিতে বলে। তাদের ধারণা ছিল রোবলিং সেতুর যে অভূতপূর্ব মডেল হাজির করেছিলেন সেটি বাস্তবায়নের সম্ভাবনা শূন্য। বলে রাখা ভালো, জোনাথন রোবলিং ইস্ট নদীর উপর যে ব্রিজ নির্মাণের মডেল তৈরি করেছিলেন এই মডেল অনুযায়ী এর আগে পৃথিবীতে কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। চারিদিক থেকে তীব্র সমালোচনার পরও রোবলিং মোটেও দমে যাননি। তিনি জানতেন তিনি যে মডেল তৈরি করেছেন সেটি পৃথিবীতে আগে কেউ দেখেনি, এজন্য তারা সমালোচনা করছেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে স্বীয় পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন এবং ইস্ট নদীর দুই পাড়ের মানুষের কষ্ট দূর হবে। 1870 সালের দিকে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। ইঞ্জিনিয়ার রোবলিং যে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছিলেন সেটি ছিল সাসপেনশন ব্রিজ। পুরো সেতু ধরে রাখার জন্য দুটো বড় আকৃতির পিলার নির্মাণের কাজ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি পিলারগুলো সঠিকভাবে নদীর বুকে গেঁথে দেওয়া না হতো এবং পাশাপাশি শত শত টন ভার বইবার ক্ষমতা না থাকতো তাহলে সেগুলো নদীতে ভেঙে পড়ার আশঙ্কা ছিল। এছাড়া নদীতে নেমে পিলারগুলোর ভিত্তি স্থাপনের জন্য যথাযথ খনন কাজ পরিচালনা করাও অনেক কঠিন ছিল, কারণ পানির নিচে প্রচুর চাপ সহ্য করে কাজ করতে হয় এবং যারা পানির নিচে কাজ করেন তাদের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। জোনাথন রোবলিং সেতু নির্মাণের জন্য যে পুরু ধাতুর তার দরকার হয় সেগুলো তৈরির ক্ষেত্রে তামা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সাধারণত তখনকার সময়ে সেতু নির্মাণ করতে লোহা ব্যবহার করা হতো এবং ইঞ্জিনিয়ার রোবলিং এর ভয় ছিল যদি ব্রুকলিন সেতু নির্মাণে লোহা ব্যবহার করা হয় তাহলে মরিচার কারণে একসময় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে। দুর্ভাগ্যজনকভাবে জোনাথন রোবলিং তার পরিকল্পিত সেতু উদ্বোধনের আগেই মারা যান। মৃত্যুর পর তার ছেলে ওয়াশিংটন অগাস্টাস রোবলিং ব্রুকলিন ব্রিজ নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ারের দায়িত্ব গ্রহণ করেন। ব্রিজ নির্মাণ শেষ হওয়ার আগেই তিনি পঙ্গুত্ব বরণ করেন। বাবার মৃত্যুর পর ছেলে ওয়াশিংটন রোবলিং সেতু নির্মাণ শ্রমিকদের প্রতিটি কাজ সূক্ষ্মভাবে তদারকি করতেন। এই জন্য তাকে প্রায়ই টিউবের মাধ্যমে পানির নিচে যেতে হতো। মূলত পানির নিচে কাজ করার জন্যই তার শরীরের এক পাশ অবশ হয়ে গিয়েছিল এবং তিনি পঙ্গুত্ব বরণ করেন।
অবশ্য সেতুর নির্মাণ কাজ শেষ করার জন্য তার স্ত্রী তাকে সহায়তা করেন। এমিলি ওয়ারেন রোবলিং তার স্বামীর পঙ্গুত্ব বরণের পর নিজে সেতুর সাথে জড়িত বিষয়গুলো বোঝার জন্য ব্যাপক পড়াশোনা শুরু করেন। এরপর অল্প সময়ের মধ্যেই সেতুটির অবশিষ্ট নির্মাণ কাজ সমাপ্তির প্রচেষ্টা চালিয়ে যান। অবশেষে 1883 সালে প্রায় 14 বছরের নির্মাণ কাজ চালানোর পর সেতুটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শুরুতে অনেক মানুষের ভয় ছিল হয়তো সেতুটি দুর্বল এবং খুব বেশি ভর দিলে হয়তো একসময় এটি ভেঙে পড়বে। সেতুর সক্ষমতা প্রমাণের জন্য প্রায় 20টি হাতিকে একসাথে সেতুটির উপর উঠানো হয়। তারপর দেখা যায় সেতুটির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তখন সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হয়। বর্তমানে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ গাড়ি এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন প্রায় 10,000 পথচারী এই সেতু ব্যবহার করেন। শুরুতেই বলা হয়েছে যারা নিউ ইয়র্ক ভ্রমণে যান তারা একবার হলেও ব্রিজটি দেখতে আসেন।